ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কাল। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বিনিয়োগে খরাসহ সামনে বহুমুখী চ্যালেঞ্জ, ভেবেচিন্তে নীতি ঠিক করার পরামর্শ। বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে করতে হবে যাতে করে এটা ইতিবাচক ফলাফল আনে। জানাচ্ছিলাম প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণাকাল, সর্বোচ্চ শাস্তির আশাবাদ। 19 দিনে শেষ হচ্ছে বিচার প্রক্রিয়া। দুইজন আসামির ক্ষেত্রেই সিভিয়ার পানিশমেন্ট দাবি করেছি। সিভিয়ার পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ড দাবি করেছি। দোষীদের বিচার চাইলেও 8 দিন বন্ধের পক্ষে নন সন্তান হারানো স্বজনরা। বিভিন্ন সুযোগ সুবিধার প্রস্তাব কর্তৃপক্ষের। বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে বিএসএফ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। 89 জনকে পুশব্যাক। এডিস মশার লার্ভা মিললেই কঠোর ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন। দিল্লিতে তেলাপোকা পার্টির প্রথম সমাবেশে 5 দফা দাবি। সংঘর্ষ, ধরপাকড়, বিরোধীদের ছদ্মবেশী চক্রান্ত বলছে সরকার। এবং সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার স্বপ্ন মারিয়া মান্ডা বাহিনীর। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। কাল বিকাল 3টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সামনে সরকারের আয় ব্যয়ের হিসাব মেলানোর প্রথম চ্যালেঞ্জ। অধিবেশন শুরুর আগের দিনে সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে সভায় বসেন প্রধানমন্ত্রী। শনিবার বিকালে জাতীয় সংসদ ভবনে এই সভা শুরু হয়। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সংসদ নেতা তারেক রহমান দলীয় এমপিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। বহুমুখী সংকটে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বেসরকারি খাত। ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। উচ্চ সুদহার, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট সহ নানা কারণে স্থবির বিনিয়োগ। ফলে কমছে উৎপাদন ও কর্মসংস্থান। ঘুরে দাঁড়াতে এখন নতুন বাজেটের দিকে তাকিয়ে উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন স্থবিরতা কাটাতে প্রয়োজন বিনিয়োগ বান্ধব নীতি। বিস্তারিত দেখুন রিয়াজ সুমনের প্রতিবেদনে। দেশে 5 ভাগ সরকারি চাকরির বিপরীতে 95 ভাগ কাজের সুযোগই তৈরি করেছে বেসরকারি উদ্যোক্তারা। কিন্তু নানামুখী চাপে তারাই এখন কঠিন সময় পার করছেন। উচ্চ সুদের বিনিয়োগ, দফায় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি ও কাঁচামালের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসার খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দীর্ঘমেয়াদী এসব সংকটে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ। হিসেব বলছে চলতি বছরের মার্চে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার নেমেছে 22%, যা গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে 10.5%। অন্যদিকে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বেসরকারি খাতে ঋণ প্রফিতি নেমে এসেছে 5%-এর নিচে, যা ইতিহাসে সর্বনিম্ন। প্রাইভেট ব্যাংক থেকে যদি সরকার টাকা নিয়ে নেয় তাহলে প্রাইভেট ব্যাংক আপনার ইকোনমিতে কেমনে মানি ইনজেক্ট করবে, মানি সার্কুলেশন করবে। ট্যাক্সেশন পলিসি যেটা বাংলাদেশের, সেই পলিসিটা বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। আমরা এমন বাজেট চাই যেটা ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব এবং কর্মসংস্থান যেন তৈরি হয়। এবং ব্যবসা করার যে জটিলতাগুলা, যেগুলো হলো আপনার রেভিনিউতে ইম্প্যাক্ট করবে না, কিন্তু এই বিষয়গুলো সহজ করলে ব্যবসাটার ক্ষেত্রটা বড় হবে। শুধু অভ্যন্তরীণ নয়, বৈশ্বিক অস্থিরতাও বিপাকে ফেলেছে দেশীয় উদ্যোক্তাদের। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রতিনিয়তই কমছে রপ্তানি। হিসেব বলছে চলতি অর্থ বছরের 11 মাসে রপ্তানি কমেছে 2.5%-এর বেশি। চারিদিকে যে যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের এক্সপোর্ট পারফরমেন্সে ভালো রকম একটা এফেক্ট হয়েছে। বায়াররা তাদের যে অর্ডার দিচ্ছিল সেখানে তারা কমিয়ে দিয়েছে, তারা কিন্তু রিস্ক নিচ্ছে না।
বেসরকারি খাতের এমন বহুমুখী সংকট সরকারের 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যকে হুমকির মুখে ফেলেছে। তাই ঋণের সুদহার কমিয়ে আনা, বন্ধ কারখানা চালু এবং ঋণ খেলাপি নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ। তবে করের বোঝা কমানো ও ভ্যাট ব্যবস্থা সহজ করা না হলে কাটবে না সংকট, বলছেন অর্থনীতিবিদরা। যুক্তিকরণ দরকার, পর্যালোচনা দরকার, অনেক কিছুই কমানো দরকার, অনেক ছাড় বাদ দেওয়া দরকার, কিন্তু এটাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে করতে হবে যাতে করে এটা ইতিবাচক ফলাফল আনে। কর রেয়াত দেওয়া হলো, এটা কিন্তু বছরের পর বছর চলে যায়, যুগ যুগ থেকে এটা চলে যায়, এটার কোনো সানসেট ক্লজ নাই, এটার এক্সপায়ারি ডেট নাই। সেটা তো হয় না। আপনি 5 বছর 10 বছর দিয়ে আরেকটা খাতকে আপনি উন্নয়ন করেন। এছাড়া এসএমই খাতের জন্য বিশেষ তহবিল গঠন, বন্দর ও অবকাঠামো উন্নয়ন এবং এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। ঘটনার মাত্র 19 দিনে বিচারিক প্রক্রিয়া শেষ হচ্ছে। একে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। রামিসা হত্যা মামলায় দ্রুত বিচারকে সাধুবাদ জানিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরাও। 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলা বনি। 8 বছরের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ফুটফুটে শিশু রামিসা মিরপুরের বাসায় যখন মা তাকে খুঁজে পাচ্ছিলেন না, তখন পাশের ফ্ল্যাটের দরজার সামনে পড়েছিল রামিসার একটি স্যান্ডেল। শত অনুরোধও ভেতর থেকে না খোলায় ভাঙা হয় দরজা। বাথরুমে পাওয়া যায় মায়াবী চেহারার শিশুটির মাথা, অন্য কক্ষ থেকে উদ্ধার করা হয় দেহ। ধর্ষণের কথা বাবাকে জানিয়ে দেবে এমন কথা বলায় রামিসাকে হত্যা করা হয়। আমার মেয়েও ফিরে আসবে না। 0107 পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? মেয়ের এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা করতে পারছেন না বাবার এমন অসহায়ত্ব দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোড়ন তোলে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দেন। মামলার 4 দিনের মাথায় চার্জশিট জমা এবং চার্জ গঠনের 4 দিনের মধ্যে শুনানি করে রায় ঘোষণার দিন জানানো হয়েছে। সেই হিসাবে ঘটনার 19 দিনের মাথায় রায় ঘোষিত হচ্ছে। অপরাধ প্রমাণিত হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। 2 নম্বর আসামিও ইকুয়ালি দায়ী 1 নম্বর আসামির মতো। সেই ক্ষেত্রে আমরা টুগেদারলি 2 জন আসামির ক্ষেত্রেই সিভিয়ার পানিশমেন্ট দাবি করেছি। সিভিয়ার পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ড দাবি করেছি। আর রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আসামি যেহেতু দোষ স্বীকার করেছে, সেহেতু এই আসামি এই মামলায় নিজেই অপরাধী, নিজেই আত্মস্বীকৃত, সেহেতু আমি মনে করি এই মামলার বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এত অল্প সময়ে আইনগত সকল প্রসিডিউর রক্ষা করে বিচার কার্য সমাপ্ত হচ্ছে। দ্রুত বিচারের এই দৃষ্টান্তকে সাধুবাদ জানাচ্ছেন অপরাধ বিশ্লেষকরা। রায় কার্যকরের ক্ষেত্রেও দৃষ্টান্ত দেখতে চান তারা। প্রচলিত আইন অনুযায়ী যা রায় হয় সেটি বাস্তবায়ন করা, এই উদ্যোগটা গ্রহণ করতে পারলে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী এখন তাকিয়ে আছে 7 জুন রায়ের দিকে। বিশেষজ্ঞরা বলছেন অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলেই সমাজ থেকে এই ধরনের অপরাধ কমে আসবে। মাসুদ আলা বনি, নিউজ 24, ঢাকা। 8 দিনের দোষীদের বিচার হোক, তবে হাসপাতালটি চালু থাক, এমনটি বলছেন নবজাতক হারানো পরিবারের সদস্যরা। এদিকে তাদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। শনিবার মধ্যস্থতাকারী পরিচয়ে সংবাদ সম্মেলনে এসে এসব কথা তুলে ধরেন আইনজীবী শিশির মনির। জানান, স্বাস্থ্য বিভাগ যে শোকজ নোটিশ দিয়েছে তা আইনিভাবেই মোকাবিলা করবে 8 দিন কর্তৃপক্ষ। 8 দিন হাসপাতালে গত 27 মের মর্মান্তিক ঘটনায় যমজ সন্তান হারানো নাজমা বেগম ও হাসান সর্দার দম্পতি, মারা যায় আরও 4 শিশু। হাসপাতালটির ভিতরে পাওয়া যায় বিস্কুট কারখানা। সে চিত্র সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মীরা। এসব ঘটনায় নড়েচড়ে বসে সরকার, তদন্তে মেলে গাফিলতির প্রমাণ। হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে দেয়া হয় শোকজ নোটিশ।
এমন পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। এক অভিভাবক বলেন, দোষীর শাস্তি হোক, তবে হাসপাতাল চালু থাক। আমাদের শিশু হারিয়েছে, সেই জন্য আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি। আমরা যেটা চাই, 8 দিন কর্তৃপক্ষের যে সার্ভিস, তারা যেভাবে এই সার্ভিসটা দিচ্ছে, এটা যেন অব্যাহত থাকে। দুপক্ষের মধ্যস্থতাকারী পরিচয় ছিলেন আইনজীবী শিশির মনির। জানান, বিভিন্ন সুযোগ সুবিধা ও আইনি অবস্থানের কথা। দায়িত্বের ঘাটতির কারণে সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য, অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন, তারা 8 দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এটা উই উইল ফাইট লিগালি। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, শোকজে সন্তোষজনক জবাব না পেলে নেওয়া হবে ব্যবস্থা। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। এখন দেখার পালা, 8 দিনের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয়, সেই অপেক্ষায় দেশবাসী। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করেই চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে 89 জনকে পুশ ব্যাক করেছে বিএসএফ। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। মেহেরপুরে শনিবারও 6 জনকে পুশিনের চেষ্টা করে তারা। পুশিন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে থাকায় চেষ্টা ব্যর্থ হয়। বিজেপি সংবাদ পাইছে যে পুশিং হবে, রাত্রি আমাদের বলল যে আপনারা একটু সজাগ থাকেন, আমাদের একটু সহযোগিতা করেন। আমরাও সজাগ ছিলাম। বিজেপি কড়া নজরে প্রত্যেক দিনই থাকে, আজও ছিল। আমরা সেই জন্য আমরা পাহারা করি, অবৈধ দেশের জোর করে পাঠিয়ে দিয়েছে। একই চিত্র লালমনিরহাটেও। হাতীবান্ধার বুড়ার ডুবি সীমান্তে 11 জন, 65 বাড়িতে 10 জন, দীঘলটারি ও দুর্গাপুর সীমান্তে 12 জন সহ মোট 33 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সাধারণ সচেতন মানুষ হিসেবে আমরা এটা নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং তারা যেন এই কাজ থেকে বিরত হয় এটি আমরা দাবি জানাচ্ছি। তারা যদি তাদেরকে ইললিগ্যাল মনে করে, তারা আমাদের দেশের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়, কিন্তু এই অবাঞ্ছিত অমানবিক আচরণ যেন তারা না করে। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় 17 জনকে পুশব্যাক করে বিজিবি। এটা তো অন্যায়। বাংলাদেশ আমার ছোট দেশ, খাদ্য কম, এটা তো আমরা ঠিক করে না। এদিকে গেল 3 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন 28 জন। 3টা শিশু, 5টা পুরুষ আর 3 জন মহিলা। এদের 3টা যে শিশু, এই যে কালকে সন্ধ্যার দিকে বৃষ্টি আসছে, প্রচণ্ড বৃষ্টি ঝড় তাদের উপর দিয়ে চলে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই শিশুদের যে অবস্থা ছিল এটা আসলে খুব ভয়াবহ ছিল। তবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সদা সর্বদা, সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করতে আমি খুবই গ্রেটফুল। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমান্তে পুশিনের তৎপরতা ভারতীয় বাহিনী চালাচ্ছে, এই বিষয়ে আমরা যুক্ত হতে পারি। আমাদের সহকর্মী সরকার হায়দার আছেন, আমরা যুক্ত হতে পারি তার সাথে। আমরা সরাসরি কথা বলবো সরকার হায়দারের সঙ্গে। হায়দার, পঞ্চগড় সীমান্তে এখন কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ?
রুবা, আমি এখনো বড়বাড়ি সীমান্ত এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে যে জিরো লাইন রয়েছে, শূন্য রেখা, সেই শূন্য রেখায় এখনো কিন্তু 10 জন মানুষ কিন্তু আটকে রয়েছে এবং তাদেরকে কিন্তু পুশিন করার চেষ্টা করা হয়েছিল। এই মানুষেরা কিন্তু পুশিনের শিকার হয়েছে বিএসএফ দ্বারা। তারা এখনো অমানবিক কষ্টে জীবনযাপন করতেছে। এই যে রাতের বেলা অন্ধকারের মধ্যে থাকবে এবং রাতের বেলা বৃষ্টি হয় এবং প্রচন্ড মশা এবং সাপ বিচ্ছুর ভয়ও সেখানে রয়েছে, সেইখানেই কিন্তু মানুষগুলা রয়েছে। এবং বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা দুপুরবেলায় একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে কিন্তু বিজিবি বিএসএফ কে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই কোনো অবস্থাতেই অবৈধভাবে অনুপ্রবেশ বাংলাদেশে প্রবেশ করতে দেবে না। এবং বিএসএফ সেটিও বিএসএফ কে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এই যে 10 জন রয়েছে তাদেরকে আপনাদের অভ্যন্তরে নিয়ে যান, কিন্তু তারা অস্বীকৃতি জানিয়েছে এবং বিজিবি জোর দিয়েই বলেছে যে এদেরকে গ্রহণ করা আসলেই সম্ভব নয়। রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আইন এবং আইনের মধ্যেও এটা আসলে পড়ে না, যে অমানবিকভাবে এটা রয়েছে, এটা আন্তর্জাতিক আইনেরও একটা সীমা লঙ্ঘন হয়েছে বলে বিজিবি তাদেরকে জানিয়েছে। কিন্তু বিএসএফ এ ব্যাপারেও রাজি হয়নি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই মানুষরা এখানে রয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে আজকে তাদেরকে দেখতে এসেছে এবং প্রায় 40 ঘন্টা পেরিয়ে গেছে, তাদের কাছে কিন্তু কোনো খাবার পৌঁছানো হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা, আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। সীমান্তে পুশিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হায়দার। বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে ব্রিফ করছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের ইতিহাস এটা অন্যতম বড় প্রজেক্ট এবং সেই প্রজেক্টটা বাস্তবায়ন যদি হয় ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচার একটা রাস্তা পাবে। তারপর আমাদের কথা বলেছেন আইনমন্ত্রী, আগে কি বললেন, বিদ্যুৎ মন্ত্রী কথা বলেছেন। বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। 66% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন চলে যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন একদিনে ডলারের দাম বাড়িয়ে দিয়েছিল 7 টাকা। আপনাদের মনে থাকার কারণ না থাকার কোনো কারণ নেই, কারণ তারা এই দেশ থেকে টাকাকে ডলার বানিয়ে দেশের থেকে ডলার পাচার করার চেষ্টা করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা ডলার দেখে গিয়েছিল 121 টাকা 22 টাকা, এখন পর্যন্ত 121 টাকা 22 টাকা আছে। কাজে এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু 121 টাকা 22 টাকা যখন ডলার হয়েছিল, কত টাকা থেকে হয়েছিল তা কি আপনার মনে আছে? 82 টাকা থেকে হয়েছিল। 82 টাকা থেকে ডলার বেড়ে 121-22 টাকা হয়েছে, প্রায় অলমোস্ট 40%, 45% বা 50% অলমোস্ট ডলারের দাম বেড়ে গেছে। সেই চাপটা সকল কিছুর উপরে পড়েছে। সেই সব পড়ার কারণেই বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হলে দাম বাড়ে, যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল। অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে, সঙ্গত কারণে বিদ্যুতের দাম বাড়া হয়েছে। কাজে এটা হলো নিশ্চয় করলো। আপনারা যদি বলেন এটাকে অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন বা যেভাবে নেন সেভাবে বলেন। তবে আপনারা, আমাদের দেশে একটা অসুবিধা আছে কি, আমরা নেগেটিভ কথাটাকে বড় করে দেখাই মানুষকে, নেগেটিভ ভাইব তৈরি করে। স্বাধীনতা 54 বছর আমরা কিছু পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদি পাই আপনি সেইভাবে লিখি, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেভাবে আপনারা দেখায়। কারণ একটা এই গভর্নমেন্ট বসে, আমরা ধরুন আমরা গভর্নমেন্টে বসলাম, আমরা দাম বাড়ালাম, মানুষ অখুশি হলো, আমাদের কী লাভ হবে? আমরা কি বেনিফিট হবো এই দামটা বাড়াবার? কোনো বেনিফিট নেই। তা আমরা একটা মানুষকে, আপনারা যে কোনো একটা মানুষকে আমরা খুশি করবো কেন? আমি যদি খুশি করতে পারি সেটি তো আমাদের কাজ। গভর্নমেন্টের, তারেক রহমান সাহেবের সরকারের ডিমান্ড মানে মূল প্রোগ্রাম হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া এবং একটা মানবিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া, মানে যাকে বলে স্বাবলম্বী হওয়ার মতো কার্যক্রম। কাজে স্বাবলম্বী হতে গিয়ে যে কাজগুলো করা দরকার তা সবই করার চেষ্টা করছি। কাজে আমরা মানুষের সকল দিক বিবেচনা করে এটা সম্ভব নয় বলেই এটা করা হয়েছে। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন ভর্তি দিতে হবে আমাদের তেলে।
এই তেলে, যে তেলে আমরা এখন আনছি, দুটো যুদ্ধ আমরা মোকাবিলা করছি এই সরকারের বর্ষবরণের দায়িত্ব নেওয়ার পর থেকে। দুটো যুদ্ধ, একটা ইউক্রেনের যুদ্ধ তো আসেই, সেখান থেকে তেল আসে, গম আসে, তারপরে আসে এই ইরানের যুদ্ধ। এবং ইরানের যুদ্ধ। বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে ব্রিফিং শুনছিলেন এতক্ষণ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অসহযোগিতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না, হুঁশিয়ারি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন তিনি। বলেন, সরকারি প্রতিষ্ঠান সহ কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমের শুরুতেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হলো 3 মাসের বিশেষ মশা নিধন ও সচেতনতা অভিযান। তবে এবারের অভিযান কেবল সচেতনতা নয়, জোর দেওয়া হয়েছে আইনি প্রয়োগেও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক ও নগর কর্তৃপক্ষের সমান অংশীদারিত্বের কথা মনে করিয়ে দেন। বলেন, 75 ওয়ার্ডের মধ্যে 28টি রয়েছে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে। আমরা ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, 28টা ওয়ার্ডে, আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়ঙ্কর। সাধারণ ডেঙ্গুর চেয়ে হেমোরোজিক ডেঙ্গুর ঝুঁকি বেশি, যা শরীরে রক্তক্ষরণ ঘটাতে পারে। এই ঝুঁকি এড়াতে আগামী 2-3 দিনের মধ্যেই বাড়ি বাড়ি চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোনো খোসাতে বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বোধন অনুষ্ঠান শেষে ধানমন্ডি এলাকায় করা হয় র্যালি। প্লাকার্ড হাতে এতে অংশ নেন দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী, কর্মচারী ও চিকিৎসকরা। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। গাইবান্ধায় সাঘাটা উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 যুবককে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত 12টার দিকে বাড়ির উঠানে ফোনে কথা বলছিলেন ওই কিশোরী। এ সময় স্থানীয় 4 জন তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। তারা হলেন লাবু মিয়া, নীরব মিয়া, স্বাধীন ব্যাপারী ও বিপ্লব ওরফে ডিপজল। ভারতের দিল্লিতে প্রথম বড় প্রতিবাদ সমাবেশেই নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিল ককরোচ জনতা পার্টি সিজেপি। বিপুল সমর্থকের উপস্থিতিতে আয়োজিত সমাবেশ থেকে উত্থাপন করা হয় 5 দফা দাবি। কর্মসূচি ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে, ঘটেছে ধরপাকড়ের মতো ঘটনাও। মোদি প্রশাসনের দাবি, এটি রাজনৈতিক আন্দোলন নয়, সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠীর ছদ্মবেশী চক্রান্ত। দিল্লির রাজপথে জনতার ঢল, হাতে তেলাপোকার প্রতীক, মুখে পরিবর্তনের স্লোগান। অনলাইনের পর্দা পেরিয়ে এবার বাস্তবের রাজনৈতিক ময়দানে নিজেদের শক্তি দেখালো ককরোচ জনতা পার্টি। ভারতের রাজধানীতে আয়োজিত সংগঠনটির প্রথম বড় প্রতিবাদ সমাবেশে সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন রাজ্য থেকে আসা সমর্থকরা। 1 মাসেরও কম বয়সী এই দলটির এটি প্রথম এবং সবচেয়ে বড় জনসমাগম। সমাবেশে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফেরেন দলের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী শিক্ষার্থী অভিজিৎ দীপকে। রাজনৈতিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা সহ 5 দফা দাবি তুলে ধরেন তিনি। 5 बच्चों ने सुसाइड कर लिए, फिर भी आपने रिजाइन नहीं किया है। आपको शर्म नहीं आती? और कितने बच्चों का सुसाइड करने का वेट करेंगे आप जब तक रिजाइन नहीं करोगे तब तक हमारा मूवमेंट जारी रहेगा। কর্মসূচি ঘিরে উত্তেজনাও কম ছিল না। যন্তর মন্তর এলাকায় মোতায়েন করা হয় 2000-এর বেশি নিরাপত্তা কর্মী। ঘটে ধরপাকড়ের ঘটনাও। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিরোধী রাজনৈতিক শক্তির ছদ্মবেশী চক্র সক্রিয়। অভিযোগ নাকচ করেছে সিজেপি।
সংগঠনটির গল্পের শুরু রাজপথে নয়, অনলাইনে। গেল 16 মে বেকার তরুণদের নিয়ে প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ থেকেই এই প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন অভিজিৎ দীপকে। ক্ষমতাসীন বিজেপিকে ব্যঙ্গ করে নাম রাখা হয় ককরোচ জনতা পার্টি, যা মাত্র কয়েকদিনেই পরিণত হয়েছে ভারতের সবচেয়ে আলোচিত অনলাইন রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলনে। ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 2.30 লাখে। আসপাতুলি, নিউজ 24। আর এরই সাথে শেষ করতে হচ্ছে নিউজ 24 সংবাদ। ধন্যবাদ।